দপ্তরের কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আমার সাথে অবশ্য একটা প্রোগ্রাম 3টার সময় যেটা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত, সেই প্রোগ্রামে এসছেন। আমার সাথে উপস্থিত আছেন আমাদের জেডে ইসলামিক ফাউন্ডেশন সাবেক জেডে ল কম নাজিমুদ্দৌলা, এবং আপনারা জানি কি আপনাদের সাথে আমার বোধহয় বেশ কিছুবার কথা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, এবং আপনাদের কনফারেন্স রুমে বোধহয় আপনাদের সাথে আমি কিছু অনেকের মুখ দেখে মনে হয়েছে এর আগে আমি কথা বলেছি, আমার সাথে মত বিনিময় হয়েছে। এর আগে সরাসরি আমাদের সাথে কথা হয়েছে। এখানে তো আছে আমরা চেয়ারম্যানগণ আছেন, চেয়ারম্যানগণ একটু হাত তুলবেন। চেয়ারম্যানগণ আমাদের ভেরি গুড, সামনে উপবিষ্ট সব চেয়ারম্যানগণ রয়েছেন। আর সবাই মেম্বারগণ কতজন আছেন? মেম্বার সবাই মেম্বারগণ। তো এই তো সাংবাদিক ভাইরা কিছু আছেন নাকি? সাংবাদিক ভাইরা এখানে নাই? সাংবাদিক ভাইরা আছে। আর টিচাররা কেউ নেই না? টিচার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, না খারাপ না। পার্টিসিপেশন টিচার আছেন, সাংবাদিক আছেন। আর সবচেয়ে বড় একটা বিষয়টা সরকারি কর্মকর্তা, আমরা তো সরকারের সাথে আছি, কিন্তু যারা সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করে এই সরকারের এবং এই দেশের অথবা এলাকার, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেব আছেন। এটা খুব ভালো। এক জায়গায় সবচেয়ে বড় প্রতিনিধি মুক্তিযোদ্ধা কমান্ডার, যে বীর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বাধ্যবাধকতাই হলো আমাদের জীবন, যে আমরা শ্রদ্ধা জানাবো তাদের যারা আমাদেরকে কিছু দিয়েছে। এবং সেখানে সবচেয়ে বেশি শ্রদ্ধা জানানোর বিষয় হলো বাংলাদেশে যতদিন থাকবো, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশকে যারা এনেছেন জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সেই বীর মুক্তিযোদ্ধা তার প্রতিনিধি রয়েছেন আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার। আমরা তাদের জন্য বঙ্গবন্ধু থেকে শুরু করে, বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে, আমাদের যাদের জন্য থেকে শুরু করে সকল বীর মুক্তিযোদ্ধা যাদের কারণে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, মত বিনিময় করতে পারছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমার সাথে সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে, মত বিনিময় হয়েছে। যারা তারা বাদ দিয়ে যাদের সাথে কোনোদিন দেখা হয় নাই তারা কিন্তু হাত তুলবেন, যাদের সাথে আমি কোনোদিন বাক্য বিনিময় করিনি। তাদের সংখ্যা ওইদিকে বেশি, মানে আসলে একজন প্রধান প্রশাসকের পক্ষে সবখানে পৌঁছে যাওয়া সম্ভব নয়, ধারণা করলাম। বস ঠিক আছে, তাহলে যদি কখনো কোনো কথা আমি পূর্ণ কথা উচ্চারণ করি, কারণ চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, উপজেলার চেয়ারম্যান সাহেব এখন ধারণা করেছে যে এখন এই জেলা প্রশাসক মহোদয় কোন বাক্যের পরে কোন বাক্য বলবে তাও বোধহয় এখন প্রায় মুখস্থ। আমার ধারণা অনেকটাই, কারণ একই কথা একই ধারণা যদি সবার কাছে পৌঁছাতে হয়, বাক্য কিন্তু দুটি হলে চলবে। যেমন একজনকে যদি আমি বোঝাতে চাই, সেই বাক্যের উপরে এটা ইয়েতেও আছে, গীতাতে যখন যারা পাঠ করে, করেন নাই, গীতাতে নাকি আছে, এটা কালকে মাত্র জানলাম। এই যদা যদা এই ধর্মস্য গ্লানি ভাব এরকম বললেন, কালকে যদি বললেন উনি 2 বার বলেছেন, 3 বার বলে। কারণ কি? ওনাদের গীতাতে নাকি বলেছে যে এতে একটি মানুষকে বোঝানোর জন্য এটি জোর দিয়ে বলতে হবে, স্ট্রেস দিয়ে বলতে হবে। যদি কোনো মানুষকে কিছু বলতে চায়, আমরা ব্যক্তির জীবনে কি করি, যে যদি আমার সন্তানকে বলে তাহলে কি বলে, অমুক জায়গায় যাও, অমুকের সাথে এই কথা বলো, আমার মেসেজটি দেবো। তারপর জিজ্ঞেস করি বুঝেছ? তারপরে বলে যে যাচ্ছে, তোমার কি স্মরণ থাকবে? তারপরে কি বলে, তুমি কিন্তু সত্যি সত্যি এই কথাটি বলবে। এরকম বলি না? যদি কাউকে কোনো ভালো কথা বলতে চায়, কিভাবে বলে? অত্যন্ত আন্তরিকভাবে একটি কথায় জোর দিয়ে দিয়ে আমরা বলি। ইভেন এখানে আমাদের পরিচিত মোটামুটি মাশাআল্লাহ ইসলামী ব্যবসা যেটা বোঝায়, পড়াশোনা করেন, জানেন এবং এটার মধ্যে থাকেন। কোরআন শরীফের সকল আয়াতের সবকিছু মুখস্থ রেখেছে, বাংলাতে পড়ার চেষ্টা করেছি, মাঝে দেখেছি। প্রায় প্রতিটি বিষয়ে হয় বলেছে যে তোমাদের জন্য রয়েছে এই পুরস্কার, সাধুবাদ, এবং তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তি, অথবা তোমাদের জন্য রয়েছে এরকম সুপেয় পানীয়, সুবাতাস, অথবা তোমাদের জন্য রয়েছে শাস্তি। যারা এবং খুব জোর দিয়ে একটি শব্দ, তুমি তার নিয়ামতকে কিভাবে অস্বীকার করবে, একই বাক্য কোরআন শরীফের একই সূরায় কতবার আছে? হ্যাঁ, 17 বারের উপরে। কথাটা কি বুঝাতে বললাম?
আমি স্বয়ং আল্লাহ অন্যকে বোঝানোর জন্য একই বাক্য একই চূড়ায় শতবারের উপরে উচ্চারণ করেছেন। কথা কি ক্লিয়ার? সেই কারণে আমি যে ধারণায় বসতে চাই, যে ধারণা নিয়ে ময়মনসিংহে 1 বছর 8 মাস যখন কাজ করছি, সেটা একটু সামাজিক আন্দোলন। সেই সামাজিক আন্দোলন এটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। একদম রাষ্ট্র কর্তৃক প্রদত্ত যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে লেখা আছে, ডেপুটি কমিশনারের দায়িত্বের মধ্যে লেখা আছে তুমি কি দায়িত্ব পালন করবে। তারপরে সবকিছুর পরে লেখা আছে যা লিখিত নাই তাও হলো ডেপুটি কমিশনারের দায়িত্ব। সুতরাং আমার দায়িত্বের মধ্যে পড়ে না এমন জিনিস আসলে নাই। অন্যদের ক্ষেত্রে এটা আছে যে নির্দিষ্ট, কিন্তু ডেপুটি কমিশনের কাছে বলা আছে যা বলা যাবে, যা কোনো দপ্তরের মধ্যে পড়ে না তাও ডেপুটি কমিশনারের দায়িত্ব। এবং এটি আমরা যেটার উপরে মত বিনিময় করতে চাই সেটি এখানে লেখা আছে। আমি এই বিষয়ে আপনাদের মত বিনিময় মূল বিষয়। আমি জানি না হালুয়াঘাটের অবস্থা কি। এক কথায় যদি বলি, প্রথমত আমি মত বিনিময় করতে আসছি স্টেট হালুয়াঘাটের সবার দায়িত্বের মধ্যে পড়ে। এটি চেয়ারম্যান সাহেবদের একদম লিখিত আইন অনুযায়ী প্রদত্ত দায়িত্বের মধ্যে রয়েছে বেশ কিছু জিনিস। তার মধ্যে একটি হলো সামাজিক উন্নয়ন। নাই এটা আছে। এখন সামাজিক উন্নয়ন বলতে কি বোঝায়? সামাজিক উন্নয়ন বলতে বোঝায় ওই সমাজের যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে আরো সুন্দরভাবে পরিচালিত করা, এবং বন্ধ করতে কি হবে তাও আইনগতভাবে দেওয়া আছে। 1 নম্বর বন্ধ করতে হবে নারী নির্যাতন, বন্ধ করতে হবে। 2 নম্বর বাল্য বিবাহ বন্ধ করতে হবে। 3 নম্বর কোনো যৌতুক, এটি সামাজিক একটি অভিশাপ, এইটি নেওয়া যাবে না। এই 3টির উপরে আমার মত বিনিময় করা হবে। এবং এইটি কিন্তু প্রত্যেক জনপ্রতিনিধির আইনগত দায়িত্বের মধ্যে রয়েছে। সেই কারণে কিন্তু মন্ত্রণালয় হয়েছে। মন্ত্রণালয়ের নাম কি? মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। এবং সেই মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন এখানে আমাদের বসিরুন নেসা, উনি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। ওনার অ্যাসাইন দায়িত্ব আলাদা করে দেওয়া হয়েছে। আমারও কিছু দায়িত্ব থাকলেও উনি অ্যাসাইন দায়িত্ব পালন করছেন। সুতরাং আমরা কথা বলবো এটার উপরে। কি কথা বলবো? অনেক যারা শুনে তাদের উদ্দেশ্যে বলছি, যারা শুনেছেন তাদের মেন্টাল ব্যাকআপ আছে আমি কিভাবে কথা বলি। নারী নির্যাতন একটি অভিশাপ ছাড়া কিছু নয়। নারী নির্যাতন মানে কি? নির্যাতন মানে কি কষ্ট না সুখ? কষ্টকে একটা হাত তুলবেন নাকি? একটু জোর দেওয়ার জন্য বলছি, এটা কি কষ্ট না সুখ? কষ্ট। কষ্টটা কে পায়? নারী পায়। তাহলে নারীরা কি কষ্ট পাইতে রাজি আছে নাকি? একটু বলেন তো, নারীরা কষ্ট পাইতে ভালো লাগে এরকম কেউ আছে নাকি? কষ্ট পাইতে ভালো লাগে? আচ্ছা, তাহলে নারী নির্যাতন অনেক রকম নির্যাতন আছে, মানসিক, শারীরিক এবং আর্থিক, এটাও কিন্তু নির্যাতন। কেউ যদি সারাদিনের মধ্যে এক বেলা খাওয়ায় আর সারাদিন রাত যদি না খেয়ে থাকে, এটা কি নির্যাতন। কেউ যদি সারাদিন পরিশ্রম করে, সকালবেলা শুধু একটা মুড়ি খায় জীবন শুরু করে, এবং রাতের বেলা দুপুরবেলা যেটা ভাত কোনো রকম খাওয়াইতে পারে, তা গোসল করার আগে না, গোসল করার পরে। সে গোসল হয় কয়টা? 4টার সময়। এরকম নারী কিন্তু বাংলাদেশে আছে। তারপরে সন্ধ্যার পর পরেই কিছু খাবার দিলে না দিলে নাই, তাকে ঘুমাতে যেতে হয় 2টা ভালো করে। এই অবস্থা মধ্যে এখন চেঞ্জ হয়েছে বাংলাদেশে। তারপরও আছে কিছু কিছু জায়গায় সেটা ইচ্ছাকৃতভাবে এমন একটি কথা বলবে, ঠিক যখন খাওয়ার মুহূর্তে হলো তখন এমন একটি কথা, এমন একটি কাজ করা হয় যখন আর খাওয়ার মুখে রুচি না। এই অবস্থা আছে। এই কাজটা কে করে? হয় শাশুড়িও করে, অনেক সময় ননদও করে, কিন্তু এটি কিন্তু করে নিজেদের চরিত্রগত কারণে নয়। এটি কিন্তু করে একটা আবেশ, ভিন্ন রকম আবেশ আছে বলে করে। কারণ যে পুরুষটির মধ্যে সম্পর্ক যদি ভিন্ন থাকে, তাহলে শাশুড়ির লাভ থাকতে পারে, অথবা ননদের লাভ থাকতে পারে। এই লাভটা খুঁজতে যায় ছেলে এবং মেয়ের মধ্যে যেন পার্থক্য থাকে, দূরত্ব থাকে, এটা অনেক সময় আমরা চাই। এটা এক ধরনের নির্যাতন। শারীরিক নির্যাতন এটা আমরা সবাই জানি, মারধর করে। মানসিক নির্যাতন আমরা অনেক সময় জানি না। ওটা কেউ যদি বুঝতে, আমি মানুষ খুব কষ্ট পাইছি, আমি অনেক সময় বুঝে উঠতে পারি না এই মানসিক কষ্টটার লেভেল অথবা মাত্রা কতটুকু। এটা কি এত বড় লম্বা না খাটো, এটা বোঝার কোনো উপায় নেই। এক একজনের
মানসিক অবস্থা অনুযায়ী মানসিক কষ্ট একরকম। যদি এখানে সম্মানিত চেয়ারম্যান সাহেবগণ আছেন, ওনারা যেরকম সেন্সিটিভ, আর যারা চেয়ারম্যান না তারা কি একই রকম? হেডমাস্টার সাহেবের অপমান আর একটা সাধারণ অপমান যদি আমরা মনে করি একই আচরণে বিভিন্ন অপমান হবে, কিন্তু অপমান বোধ কি একই রকম হবে? হয় না। তার মানে এই জায়গাটায় মানসিক জায়গাটা মেজার করা সম্ভব না। আমি কি ঠিক বলছি না তো? নাকি ঠিক বলছি? ঠিক বলছি। চেয়ারম্যান সাহেব কি ঠিক বলছি? তার মানে হলো সকল সম্মান বঞ্চিত একরকম না, সুতরাং মানসিক কষ্টটা মেজার করা এমন কোনো ব্যারোমিটার নাই যেটা আমি মেজার করতে পারি। যদিও মানসিক কষ্টের কারণে কেউ আত্মহত্যাও করে ফেলে, মানসিক কষ্টের কারণে অপমান যদি লাগে, অপমান কোনো আচরণ করলে এবং অপমান করার আচরণটা কি এইটি বোঝা খুব দরকার। এবং অপমান করার আচরণের মধ্যে সবচেয়ে প্রধানতম আচরণ হলো, সবচেয়ে কষ্টের আচরণ হলো আসলে শারীরিক নির্যাতন। কেউ যদি এই মুহূর্তে এইখানে একজন আরেকজনকে ব্রুটালি কেউ যদি মারে, সে কি দিন হবে, সে কি ছোট হবে না? সে কি অপমানিত বোধ করবে না? এই মুহূর্তে এই চেয়ারম্যান মহোদয়দের মধ্যে যদি কেউ অন্য একটা সাধারণ একটা লোক অথবা যে কোনো মানুষ যদি তাদেরকে কেউ অপমান করে, সারাদিন ভুলতে পারবেন আপনারা? বলা যাবে? নিজের পরিবারের মধ্যে যদি নির্যাতন হয়, পুরুষ তারা কি বলতে পারবেন? তাহলে নারী নির্যাতন যেহেতু নারীদের উপরে করা হয়, নারীদের সাথে আসলে আমার কোনো আলাপ নাই, কারণ কেউ নির্যাতিত হতে চায় না। তা করি কারা? পুরুষরা কি বলেন? পুরুষরা করি। আচ্ছা এক কথা বলে, আমার মনে হয় আপনার চোখ হালুয়াঘাটে কোনো নারী নির্যাতন আছে কি নাই? মেম্বার সাহেবরা বল আছে, তাহলে জুম করে বলতেছেন না কেন? তাহলে পুরুষ নির্যাতন করছে, নারী নির্যাতন আছে। দোষ অদোষের কথা ভিন্ন। আপনারা যদি মনে করেন দোষ এই কারণে হয়েছে, এই কারণে ওকে খুন করা হয়েছে, এই কি কোনো যুক্তি হতে পারে না। তাইলে যদি এরকম হয় যে একই অপরাধে যদি আপনি স্ত্রীকে মারার অধিকার জন্মায়, তাহলে একই অপরাধে স্বামীকে মারার অধিকার জন্মায় না? কেমন লাগবে? এই কথাটা আমি সবসময় জিজ্ঞেস করি, এখানেও জিজ্ঞেস করি, কেউ স্ত্রীর দ্বারা প্রহিত হয়েছেন, বার খেয়েছেন এমন কেউ আছেন কিনা? কেউ আছেন? হ্যাঁ, স্বীকার করবে না? তার মানে হলো কেউ স্বীকার করবে না, মানে হলো আমাদের চেয়ারম্যান সাহেব বলছে, আমি জানি না ওনার কি অবস্থা, কিন্তু কেউ স্বীকার করবে না, এটার মানে হলো এইটি একটি লজ্জাকর একটা অবস্থা, এইটি হলো সবচেয়ে অপমানকর একটা অবস্থা যে কেউ আমাকে ঘরের মধ্যে মেরেছে। তাহলে বিপরীত ক্রমে এই ধারণা অবশ্যই থাকা দরকার যে আমার স্ত্রীও একই রকম বোধ কাজ করার কথা, নাকি ভিন্ন বোধ কাজ করবে? আপনার সন্তানের সামনে যদি কেউ অপমানিত হয় কেমন লাগবে? সন্তানের সামনে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি অপমান লাগে কার সামনে? সন্তানের সামনে, বড়দের সামনে লাগে। যদি ছোট হইতে হয় সন্তানের সামনে কেমন লাগবে? আর মানুষ ছোট হয় হলো মার খেয়ে। এমন অবস্থা আছে যে একটি নারীকে মেরে মেরে তাকে ওই যে একটা কই আছে, তুই আপনি তুলে মারো কেন? ওই মাইরেও কি বুঝাস না? মানে তালাক দিতে চায়। তালাক দেওয়া সমস্যা, তালাক দিতে গেলে আবার টাকা পয়সা দিতে হবে, মামলা হইতে পারে। সুতরাং এমন মারে যেন নিজে থেকে অশান্তি চলে যায়। সুতরাং মানসিকভাবে কি কষ্ট পাচ্ছে এটা ইম্পর্টেন্ট নয়, শারীরিকভাবে কোনো বউ যত অত্যাচারই করা হবে না কেন, যদি শারীরিকভাবে সে ভয়ে শূন্য থাকে তাহলে তার পক্ষে একটা বাড়িতে টিকে থাকা সম্ভব। তাহলে কি দাঁড়ালো? শারীরিকভাবে নারী নির্যাতন করা যাবে না। এবং একটি বাচ্চার চোখে মুখের দিকে তাকায়, আমি জানি না কেউ বলতে দেখেছেন কিনা, এখন এই বয়সে যারা তারা নিজেরা নারী নির্যাতন না করলেও বাবার দ্বারা অথবা চাচা তার চাচিকে মারছে, এই দৃশ্য দেখেন না এমন লোক কম আছে। কি দেখেন না কেউ? চাচা তো বাবা মারছে, আপনি একটু দাঁড়ান তো, আপনি কাকে মার খেতে দেখেছেন? কতটুকু বয়স ছিল? আপনার বয়স কত ছিল? এটা অনেক বড় হয়ে গেছে, তারপর এটা দেখতে আপনি কেমন লাগছে? তারপর
আপনি কি কখনো ফিরান নাই? মানে ছোট ভাই বউরে তো স্বামী মারবে, এই কারণে ফিরে দিতেন নাই। এটা একটা দেশে থাকে, মানে এটার অধিকার। আমি জানি একটা ঘটনা, আমি সারা রাত ধরে বউকে মেরেছে, মেরে ফেলেছে, কিন্তু পড়শিরা চিৎকার শোনার পরেও সে বাড়িতে যায় নাই। ধারণাটা কি? ধারণা হলো যে স্বামী তাকে শাসন করছে, আমার এখানে কি বলার কি আছে? ঠিক এইটি কোনোভাবে গ্রহণীয় নয়। এইখানে যদি কেউ বাড়াবাড়ি করে মরে যায়, আমরা কি মরতে দিব? এই মুহূর্তে এইখানে যদি কেউ বাড়াবাড়ি লাগে, আমরা কি মারতে দিব? মানে কি? মানে হলো একটাই, স্বতঃস্ফূর্ত মানে হলো একটাই, যে কেউ কাউকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। সবচেয়ে বেশি অপমান লাগে সেই সন্তানের যখন সে দেখে তার মাকে মারছে তার সামনে, এবং সে ওই সন্তানটি যদি সুযোগ পেত বাবাকে আবশ্যিকভাবে মারত। মার দেখে কষ্ট পায় না এমন কোন সন্তান পৃথিবীতে খুব কম আছে। আর ওই মাটি অবশ্যই একজন নারী, এবং সবচেয়ে বেশি অবমানিত হয়ে জীবনে বড় হয় সেই সন্তান যে তার মার খেতে বা চোখের পানি দেয়। আমি অন্য মানসিক কথা বলছি, শারীরিক বিষয়টা। সুতরাং শারীরিক নির্যাতন এই কারণে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে, এবং শারীরিক নির্যাতন আবশ্যিকভাবে যদি আমরা মনে করি কোনো যা কিছুই ঘটুক শারীরিক নির্যাতন চলবে না, এবং এইটার বিরুদ্ধে যদি আমার চেয়ারম্যান সাহেবরা সত্যিকার অর্থে শপথ নেন, আমার মেম্বার সাহেব যদি শপথ নেন, তার এলাকার মধ্যে কোনোভাবে কোনো নারী নির্যাতন করা সম্ভব নয়। সাক্ষী দেওয়া যাবে না। একটি মামলা যদি একটি ওয়ার্ডে একটি মামলা হয় এবং সবাই মিলে যদি মনে করে যে এইটাকে মাফ করবো না, তাহলে তার শাস্তি হতে বাধ্য। নারী নির্যাতনের মামলা খুব সম্ভব না। তাহলে নারী নির্যাতন আমাদের মাদেরকে সবচেয়ে হীন করে, সবচেয়ে দীন করে, আমাদের সন্তানকে সঠিকভাবে বেড়ে উঠতে দেয় না। সুতরাং নারী নির্যাতন সবচেয়ে জঘন্যতম অপরাধের একটি, যেটি একটি মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে বাধা দেয়। এবং আমার সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে কোনোভাবে নির্যাতনকারীর দ্বারা আমরা ব্যাহত হব, আমরা ভিন্ন রকম ভাবে গড়ে উঠবো, এটা আমরা চাইতে পারি না। তাহলে আমরা কি একটি জিনিস করতে পারি কিনা, যে আমার এলাকায় আমার সামনে আমি নিজে নারী নির্যাতন, আমি জানি এখানে নারী নির্যাতন কেউ করতে চান কিনা? কেউ করতে চান এরকম কেউ আছে? জুড়ে বলেন না কেন? তাহলে আমরা নিজেরা নারী নির্যাতন করতে চাই না, আমি ব্যক্তিগতভাবে চাই না, এবং আমার অধিকারের মধ্যে কোনো নারী নির্যাতন হতে দিতে চাই না। এর যে অপমান, এইদিকে মর্যাদার কথা বলে কি, সবচেয়ে বেশি মর্যাদাবান হলো মা। কার কথা শুনবেন? মা। মা মা তিনবার বলা করে বাবা। এদিকে এটা বললাম যে সন্তানের বেস্ট হলো মায়ের তলায়, তার মানে নারীর পায়ের তলায় সন্তানের বেস্ট। একদিকে বলছি এইটা, আর মারছি ধরে যদি তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। আমরা একদিকে বলছি তোমরা পরস্পর পরিচ্ছদ এবং একজন আরেকজনের সমান পরিচ্ছদ, আবার আরেকদিকে আমি নির্যাতন করছি, আবার বলছি আমি মুসলমান। এগুলো তিন দিকে একসাথে ক্যাপিটাল থাকে, থাকা সম্ভব নয়। সুতরাং কোনোভাবে নারী নির্যাতনটি চলবে না। এটি হলো আপনার জন্য, এই যে আসলে মানবতার নির্যাতন, এটি হলো আপনার নিজেরও নির্যাতন। সুতরাং এই নির্যাতনটি করা ঠিক না। এই কারণে আমি প্রায় প্রতিটি উপজেলায় কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি। আমার মূল টার্গেট হলো জনপ্রতিনিধিরা যদি ঠিক হয়, সত্যি কথা, তারা যদি সিরিয়াস হয়, সেই এলাকায় কোনো অন্যায় চলা সম্ভব নয়। এটা আমরা একটু বিশ্বাস করি। এটা আমলা দিয়ে, আমার দ্বারা এটা সম্ভব নয়। আমরা কামলা দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। এই কাজটি জনপ্রতিনিধিদের কাজ, এবং জনপ্রতিনিধিরা যদি এক বাক্যে বলে এই কাজটি আমার এলাকায় হবে না, সেটি হওয়া সম্ভব নয়। এটি কিন্তু আমি মনে করে বিশ্বাস করি। তার সাথে রাজনীতিবিদরা রয়েছে, রাজনীতিতে রাজনীতি এবং জনপ্রতিনিধি মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করে, সেই এলাকায় কোনো অপরাধ সম্ভব নয়। তার মধ্যে একটি অপরাধ থেকে ভালো কার্ড নিজেকে মুক্ত করতে পারে, সেটা হলো নারী নির্যাতন। দ্বিতীয়টা আসে, সেটা হলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ সম্পর্কে এখন ভিন্ন রকম কথা চলছে। সরকার যেভাবে চিন্তা করবে, আমাদের মানসিক ব্যাকআপ যদি এরকম হয়, আমরা সেই জায়গায় যাবো। কিন্তু এখন পর্যন্ত বাল্য বিবাহের বিষয়ে তার ধারণাটা কষ্ট। এটা আইন আছে, এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছে আমাদের চেয়ারম্যান সাহেবদের। বাল্য বিবাহের বিষয়ে কিন্তু মামলা চেয়ারম্যান সাহেবদের দেখতে হয়। আমি জানি যে একটি মামলা হয়, আছে নাকি? তারা ইউনিয়নের মামলা আছে, কেউ করেছেন?
একটা মামলা করলে কি ভোট খুব কমে যাবে? আমি জানি না, ভোট খুব কমার কথা নয়। কারণ কেন বাল্য বিবাহ আমি বন্ধ করবো? আমার দায়িত্বটা কি? আইন করেছে বাংলাদেশ, সে কারণে আমার দায়িত্ব? শুধু সে কারণে আমার দায়িত্ব নয়, আরো দায়িত্ব আছে। কে তার সন্তানের মুখ থেকে ভালো লাগে না এমন কি আছেন ভাই? একটু হাত তুলবেন। সন্তানের মুখ, হাসি খুশি মুখ দেখতে চাই না, ভালো মুখ দেখতে চাই না, ভালো আছে এটা দেখতে চাই না, এমন কেউ আছেন নাকি? মেয়ে বাচ্চা কাদের আছে? হাত তুলবেন। আমি এটা প্রতিঘাতই করি, মেয়ে বাচ্চা। আমি হাত তুলছি। তাই তোমার মেয়ে বাচ্চা কারণ নাই? আচ্ছা, very good। আচ্ছা, মেয়ের মুখ ভালো দেখতে চাই না এমন কেউ আছে? সে হাত তুলবেন। মেয়ে ভালো আছে এটা চাই না কে আছে? মেয়ের ভালো থাকার সাথে সম্পর্কিত স্টেট বিবাহ। চাকরি একটা ভালো বিষয়, লেখাপড়া ভালো বিষয় থাকতে পারে, খেলাধুলা ভালো বিষয় থাকতে পারে, তারপর চাকরি ভালো বিষয় থাকতে পারে। তারপর হলো কি, যদি বাংলাদেশের যে সিস্টেম আছে, সারা বিশ্বের যে সিস্টেম আছে, বিবাহ একটা আবশ্যিক সম্পর্ক বিবাহ। সেই বিবাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। এখন যদি অন্যরকম কোনো জীবনযাপনের কোনো পদ্ধতি পৃথিবীতে না আসে, তাহলে একমাত্র শিক্ষিত পদ্ধতি হলো বিবাহ। নাকি কোনো ভুল আছে এর মধ্যে? আমি কি ভুল বলছি না? অন্য কোনো স্বীকৃত পদ্ধতি কিন্তু নাই বাংলাদেশে, বিশেষ করে একটাই পদ্ধতি। এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আজকের পদ্ধতি নয়। এই বিবাহ পদ্ধতি কিন্তু আজকে থেকে হাজার হাজার বছর আগে থেকে চলছে। বিবাহ পদ্ধতি থাকবে। এখন কে বিয়ে করবে আর কে বিয়ে করবে না, কষ্ট ইসলামের অনুশাসন কি? কে বিয়ে করবে আর কে বিয়ে করবে? সবাই বিয়ে করবে। বিয়ের ব্যাপারে এখানে ইসলামের ফয়সালা হচ্ছে এটি একটি বৈধ সামাজিক প্রথা এবং এটি অত্যন্ত জরুরি এবং মানবের সৃষ্টি হচ্ছে নর এবং নারীর মাধ্যমে। আমি গত পরশুদিন আমার একটা লেখা সম্পাদন করেছি, ওখানে বলেছি আমাদের নারী নির্যাতন সম্পর্কে আমাদের জেলা প্রশাসন মহোদয় অত্যন্ত সুবক্তব্য বলেন। তো ওখানে বলেছি প্রত্যেক পুরুষ নারীর গর্ভে নারী বিনা পুরুষ কিনা। প্রত্যেক পুরুষ নারীর গর্ভে নারী বিনা পুরুষ কিনা। নারী ছাড়া পুরুষ এসছে এমন একটা নজির দুনিয়াতে নেই। বিবাহের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বিবাহ একটা বয়স সীমারেখা নির্ধারণ করে দেওয়া আছে ইসলামে। ওই সীমারেখার মধ্যে আসলে বিয়ে করতে হবে। যদি সামর্থ্য না থাকে তাকে রোজা রাখতে বলা হয়েছে, অর্থাৎ তাকে সংযমী হতে বলা হয়েছে, সংযত বলা হয়েছে, সতর্ক হতে বলা হয়েছে, সাবধান হতে বলা হয়েছে।